জি ভাই, সব ক্লিয়ার আছে ভাই, কন্টিনিউ করেন। কথাটা কি ভাই আটকে আসে নাকি সব ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে আছে, সব কিছু ওকে। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। সো মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছে এই যুদ্ধের মধ্যেও। সো আমরা 71 সালের যুদ্ধ দেখিনি, 2024 সালের যুদ্ধ আমরা দেখছি। যুদ্ধ এখনও চলতেছে ভাই, ঠিক আছে। আজকে আসলে আলোচনা আমি ঠিকমতো করতে পারবো না। সো আর একটা বড় কারণ হলো কি, আমরা জানি প্রত্যেকের এলাকায় কিন্তু মহল্লাবাসী চোর ধরার জন্য অ্যানাউন্সমেন্ট করতেছে মাইক দিয়ে। সো প্রচুর আওয়াজ এলাকার ভিতরে, বিশৃঙ্খলা। গতকালকে আমাদের এলাকায় ডাকাতি। সো এই সমস্যাটা হলো কি কারণে আমি বলি, এই যে দেশের পুলিশ, হ্যাঁ, সেনাবাহিনী, যারা আসলে সিকিউরিটির ব্যবস্থাটা দেয় আমাদেরকে দেখাশোনা করে, প্রশাসন, এরা কিন্তু বর্তমানে নাই বললেই চলে। নতুন সরকার আসছে, নতুনভাবে সকল কিছু সেট আপ হবে। যেই সমস্ত পুলিশরা, হ্যাঁ, আমাদের সাধারণ মানুষের উপরে গুলি চালাইছে, তাদের বিচার করার জন্যে যাচাই বাছাই করে কিন্তু এখন পুলিশদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো এর জন্য কিন্তু অনেক দিন সময় লাগবে। যার ফলে কি হচ্ছে, এই সুযোগটা পাইছে এলাকার কিছু সমস্যা যারা করে, হিরঞ্চি গাঞ্জুট্টি মার্কা যারা আছে, সন্ত্রাস, চাঁদাবাজ, হ্যাঁ, খারাপ পোলাপান। সো এরা আসলে ডাকাতি করতেছে প্রত্যেকটা বাংলাদেশের বিভাগে, জেলায়, সব জায়গায়, যে যেখানে পারতেছে। বিশেষ করে ঢাকা শহরে সবচেয়ে বেশি হইতেছে। এর কারণ হলো এখানে কেউই কাউরে চিনে না। ঢাকা শহরের মানুষ থাকে না, থাকে সব অন্য দেশের মানুষ। এখানে কেউই কাউরে চিনে না। আর এখন যে সাধারণ জনগণ যে চোর ডাকাত ধরে কার কাছে দিবে? পুলিশও নাই। সমস্যা অনেক জায়গায়। তো এই সুযোগটায় সবাই সাবধান থাকবেন যে যার জায়গা থেকে। তো আমাদের এলাকায়, মানে অনেক, সবার এলাকায়, এটা আমাদের এলাকা না ভাই, সবার এলাকায় এই ধরনের সমস্যা, যার জন্য কিন্তু অনেক মাইক অ্যানাউন্স করতেছে, মসজিদ থেকে মাইক অ্যানাউন্স করতেছে, হ্যাঁ, একটু পরপর সবাই পাহারা দিচ্ছে, যে ডাকাত যেন না ঢুকতে পারে। সো যার জন্য কিন্তু আমরা ওইভাবে করে ক্লাসটা করাইতে পারবো না, তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু আমরা পারি। সো আমাদের সাথেই থাকবেন। তবে একটা জিনিস কি, যে আমাদের সাথে যারা আছেন, আমাদের এই রেগুলার ক্লাসগুলো যারা করেন টেলিগ্রামে, মনে রাখবেন যে আপনার সময়ের মূল্য আছে, আমার সময়ের মূল্য আছে। এখানে যারা পার্টিসিপেন্ট হিসেবে কথাগুলো শুনে, সবারই কিন্তু মূল্য আছে। সবাই কিন্তু মানুষ। সবচেয়ে বেশি মানুষ আপনাকে সম্মান করবে কেন? কারণ কি, আপনি একজন মানুষ। এই স্বাধীন বাংলাদেশের আপনি একজন নাগরিক, আপনি একজন মানুষ। এই জন্য মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনার জন্য যুদ্ধে যাবে, মানুষ আপনার জন্য কষ্ট করবে, মানুষ আপনার জন্য কাঁদবে, মানুষ আপনাকে ভালোবাসবে, আবার সেই মানুষই আপনাকে কষ্ট দিবে। ওকে, সো যারা মিটিংগুলোতে থাকেন, আমি বলবো, আমি অনেকেরই দেখছি মিটিংয়ে শুধু নামে মাত্র জয়েন থাকে, আসলে মিটিংয়ের কথাগুলা শুনে না। মিটিংয়ে জয়েন করে সে ঘুমায় যায়। সবাই দেখতেছে সে লাইভ মিটিংয়ে আছে, আসলে নাই। মিটিংয়ে জয়েন করে সে বাসায় বসে মুভি দেখতেছে, সামনে টিভি সিনেমা চলতেছে। বাহ, কোনো লাভ নাই ভাই, লিভ নেন। মিটিংয়ে জয়েন করে পাশে একজনের সাথে চ্যাট করতেছে মোবাইলে, ভাই কেমনে কি, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, দরকার নাই ভাই। মিটিংয়ে জয়েন করে সে ফোনে কথা বলতেছে আর এক ফোন দিয়ে, দরকার নাই। মিটিংয়ে জয়েন করে সে বাপ মার লয়ে কথা কইতেছে, আড্ডা দিতেছে বন্ধুবান্ধবের সাথে, তাও দরকার নাই। মিটিংয়ে জয়েন করে সে গাড়িতে যাইতেছে, বাইকে চড়তেছে, সে মিটিং করতেছে, কোনো দরকার নাই। মিটিং শুধুমাত্র যদি নিরিবিলি, নির্জন, ঠান্ডা একটা পরিবেশে, একটা অফিসে, সুন্দর একটা পরিবেশে গিয়ে যদি আপনি মিটিংটা শুনতে পারেন, গুরুত্ব দিতে পারেন, তবেই আপনি শোনেন। আদারওয়াইজ দরকার নেই আপনার মিটিং করার। আপনি কিছুই জানবেন না, কিছুই বুঝবেন না, আপনার দরকার নেই এরকম মিটিং। আমি অনেক মানুষ দেখছি টেলিগ্রামে যে কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া মিটিংয়ে 100 জন যদি পার্টিসিপেন্ট থাকে, তার ভিতরে রিয়েল পার্টিসিপেন্ট থাকে মাত্র 10 জন। তার ভিতরে 40 জন ফেক থাকে, যারা শুধু নামে মাত্র মিটিংয়ে জয়েন করে, কিন্তু তাদের কথা একদিক দিয়ে ঢুকে আর এক দিক দিয়ে বের হয়ে যায়। কোনো দিন তারা বুঝেই না, কারণ পরিবেশটা তার ওই রকমের নাই কথা বোঝার মতো। তবে আমি অনেক মানুষ দেখছি যারা গ্রামগঞ্জে মিটিংয়ে থাকে, তারা কি করে,
তারা খুব নির্জন, মশায় কামড়াইতেছে, তাও সে অন্ধকারের ভিতরে গিয়ে লাইভ মিটিং শুনতেছে, নিজ দিক দিয়ে মশা কামড়াইতেছে। সো দেখেন, কেউ যদি সফল হয় তারা আটকে রাখা যায় না, কেউ যদি সফল হয় তাকে আটকে রাখা যায় না। আমি আজকে ঢাকা শহরে থাকি, আমার মা আমার সাথে থাকে, কিন্তু এখন সে দেশে থাকে। আমি আজকেও 3,000 টাকা আমি তারে পাঠাইছি, 3,000 টাকা আমি পাঠাইছি। কিছুদিন পরে আবার প্রায় 5-6 হাজার টাকার ওষুধ কিনে পাঠাইতে হবে। এখন এই যে 3,000 টাকা আমি পাঠাইলাম, কোন জায়গা থেকে পাঠাইছি? অনলাইনে কাজ করি মোবাইল ফোন দিয়ে, এই টাকাটাই আমি তাকে পাঠাইছি। লাস্ট 6 বছর ধরে অনলাইনে কাজ করি, আল্লাহর রহমতে কোনো দিন চাকরির পিছনে দৌড়ানো লাগে নাই, বাংলাদেশের কোনো ব্যবসার পিছনে দৌড়ানো লাগে নাই। এর আগে বহু দৌড়াইছি, অনেক লস করছি, কিন্তু লাস্ট 6 বছর ধরে যখন সঠিকভাবে বিজনেসটা শিখছি ভাই, মানুষের কথা শুনে 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 হাজারো অবহেলা, হাজারো ধাক্কা, হাজারো কষ্ট মাথায় নিয়ে শুধু একটা জিনিসই চিন্তা করছি, আমি ইনকাম করতে চাই, আমি এই জায়গা থেকে আমার ক্যারিয়ার তৈরি করতে চাই, এই টেলিগ্রাম থেকে, এই মেসেঞ্জার থেকে, অনলাইন থেকে আমি ইনকাম করতে চাই। ওই ইনকামের টাকা দিয়ে আমি ফ্যামিলি, বাবা মার ওষুধ, যেখানে যা লাগে, আমার একটা জীবনের যত টাকা খরচ আমি এখান থেকে ইনকাম করে ওটা দিয়ে আমি চালাবো। সো আল্লাহর রহমতে, বিলিভ ইট অর নট, যারা আমাকে চেনেন, লাস্ট 4 বছর ধরে শুধু ফরসেজেই কাজ করি, এর আগে বিভিন্ন ট্রেডিং মেডিং এই সেই কাজ করছি। সো লাস্ট 4 বছরে যারা মোটামুটি আমাকে চিনেন, দেখছেন যে আমি কেমনে কাজ করি, কেন অনলাইন সেক্টরটাতে লেগে আছি। অসুস্থ না থাকলে একদিনের জন্য ক্লাস বন্ধ দেই নেই, মিটিং বন্ধ দেই নেই, প্রত্যেকটা মিটিংয়ের রেকর্ড ইউটিউবে আছে, ঠিক আছে। সো লাস্ট 4 বছর ধরে বহু কাজ করছি অনলাইনে, রেগুলার কাজ করে গেছি, ইনকামও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, এবং প্রতিটা মাসে ইনকাম হয়েছে, কোনো মাসে কম, কোনো মাসে অনেক বেশি, কিন্তু এই অনলাইনের টাকা দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনি দেখবেন যে আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, অ্যান্ড দেন সে আর অনলাইনে নাই। সে কি বলতেছে? এগুলা সব ফেক, চিটারি, বাটপারি, এখানে কোনো ইনকাম নাই, সব জায়গায় স্ক্যাম। কিন্তু ওই যে বললাম, মিটিংয়ে থাকে 100 জন, মাত্র 10 জন কথা মনোযোগ দিয়ে শুনে ও বা বিশ্বাস করে কাজ করে, কিন্তু বাকি 90 জনই ফেক। মিটিংয়ে আসে কিন্তু তারা, তাদের মন অন্য দেশে, তারা আসলে রিয়েল পার্টিসিপেন্ট না, যার জন্যে তাদের জীবনে সফলতা ওইভাবে আসে না। কিছু মানুষ আবার এরকম পাবেন, খুব ভালো ইনকাম করতেছে করতেছে, হুট করে আবার নাই, হাওয়া হয়ে গেছে, কই যে গেছে কোনো খবরই নেই। ওকে, সো এই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের জীবনে একটা গোল, একটা টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য কিছুই পূর্ণ হয় না, এই সমস্যাগুলোর কারণে। সো আমাদেরকে আরও বেশি সজাগ থাকা উচিত। তো আমরা যদি একটা নিউজ দেখি, লাস্ট প্রায় 2 থেকে 3 মাস এফআরজিএক্স টোকেনের কোনো নিউজ কিন্তু আমরা পাই নাই। এফআরজিএক্স টোকেনের কোনো নিউজ না পাওয়াতে কিন্তু দেখেন টোকেনের দামটা কিন্তু অনেকটাই কমে গেছে। অ্যান্ড দেন আজকে কিন্তু আমরা একটা নিউজ পাইছি, যে নিউজটা কিন্তু এখানে ইংলিশে লেখা আছে, হে এফআরজিএক্স ফাইন্যান্স কমিউনিটি, উই আর কারেন্টলি ইন দি বিল্ডিং ফেজ অ্যান্ড উই হ্যাভ দি মেড হিউজ স্ট্রাইডস ফর ফার রাইট নাও। সো এখানে ইংলিশে অনেকগুলো কথা লেখা আছে, আমরা যদি এটা বাংলায় কনভার্ট করি তাহলে আমরা গ্রুপে দেখতে পারবো। আমরা কিন্তু গ্রুপে বাংলায় একজন কনভার্ট করে এটা কিন্তু দিছে। এই যে যদি আমরা এখানে যাই, এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যে আমরা বর্তমান বিল্ডিং পর্যায়ে আছি, মানে আমরা এখনও কিন্তু আমাদের কমিউনিটিকে ডেভেলপমেন্ট করতেছি, কমিউনিটি ইনক্রিজ করতেছি, যেটা আমাদের দরকার, এবং আমরা এখন পর্যন্ত বিশাল অগ্রগতি করেছি, অনেক বড়োভাবে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। এই মুহূর্তে আমরা আমাদের ইকোসিস্টেমকে নিখুঁত করতে এবং আমাদের আশ্চর্যজনক সম্প্রদায়ের বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম করছি। অ্যান্ড দেন পরবর্তী পর্বের জন্য প্রস্তুত হন। আমাদের কি বলা হচ্ছে, যে আপনারা পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত হন। আমরা কিছু বড় জিনিস পেয়েছি, তারাই বলতেছে যে আমরা কিছু বড় জিনিস পেয়েছি, কিন্তু আপাতত এটা টপ সিক্রেট, যে আমরা ভালো কিছু পেয়েছি কিন্তু এটা আপাতত সিক্রেট থাকবে,
ওকে, সো এই নিউজটা কিন্তু আমরা frgx.finance থেকে পেয়েছি। ওকে, তার মানে আমরা যদি এই মুহূর্তে আমাদের সিচুয়েশনটা বোঝার ট্রাই করি যে আমাদের এফআরজিএক্স টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে, এই নিউজ কিন্তু তারা অনেক দিন আগেই দিছে। কিন্তু একটা জিনিস চেক করে দেখেন আপনারা, ওই নিউজটা দেওয়ার পরে একদিনে কিন্তু বলা হয়েছিল যে বাইন্যান্সে লিস্ট হবে, শুধুমাত্র একদিন। এরপরে কিন্তু আর বাইন্যান্সের কথা বলা হয় নাই, শুধুমাত্র একদিন বলা হয়েছিল, জুলাই, এখন আগস্ট, লাস্ট মাসেই কিন্তু বলা হয়েছিল বাইন্যান্সের কথা, তাই না? ওকে, হ্যাঁ, লাস্ট মাসেই তো মনে হয় বাইন্যান্সের কথা এখানে তারা বলছিল। হ্যাঁ, পিন পোস্টে যদি আমি একটু যাই, জুলাইয়ের 10 তারিখে বলা হয়েছিল বাইন্যান্সে লিস্টিংয়ের কথা, এরপরে কিন্তু আর তারা বলে নাই। সো মিস্টার ইডি কিন্তু একটা কথা বলছে, যারা টোকেন সেল করে দিচ্ছে কোনো সমস্যা নাই, টোকেন লিস্ট হওয়ার আগে আমাদের প্রচুর টোকেন কিনতে হবে, তখন আমরাই সবচেয়ে ডাউন থেকে টোকেনগুলো বাই করে তারপরে আমরা নিউজ দিব। সো এটা একটা বিগ নিউজ যে আমাদের টোকেনটা একটা সময় বাইন্যান্সে আসবে, এটা আমাদের কোম্পানি কিন্তু একটা আশ্বাস কিন্তু আমাদেরকে দিয়েছে, যেটা আমার অফিসিয়াল গ্রুপে কিন্তু আমরা টেলিগ্রামে আমরা জানি যে একটা অফিসিয়াল গ্রুপে তারা বাইন্যান্সের লিস্টিংয়ের ডেট কিন্তু তারা দিয়েছে, এবং এই গ্রুপটা থেকেই, এই চ্যানেল থেকেই কিন্তু তারা এমএক্সির লিস্টিংয়ের ডেট দিয়েছে, কয়েন পার্কের ডেট দিয়েছে, বেস ব্লক চেনের লিস্টিংয়ের ডেট দিয়েছে, এবং তারা যেভাবে বলছে প্রত্যেকটা জিনিস আপ টু ডেট টাইম মতো তারা কিন্তু সেই আপডেটগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে। ইন ফিউচারে বাইন্যান্সের যে অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে, এটাও কিন্তু সঠিক টাইম মতোই তারা ইনশাল্লাহ এটাও কিন্তু অ্যাচিভ করে দিবে। ওকে, এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বর্তমান সিচুয়েশন অনুযায়ী টোকেনের দাম কমে যাচ্ছে, দেশের অবস্থা ভালো না, অ্যান্ড দেন কোরনেক্সে বেশি জয়েনিং পাওয়া যাচ্ছে না, তাই না? শুধু কোরনেক্স না, ফোর্সেস, কোরনেক্স যাই বলেন, সব জায়গাতেই কিন্তু মানে এখন দেশের যে একটা পরিস্থিতি, এই কারণে কিন্তু প্রচুর জয়েনিং সবাই পাচ্ছে না। যে পরিমাণ জয়েনিং, যে পরিমাণ স্লট আপগ্রেড আমরা এই যুদ্ধের আগেও পাইছি, হ্যাঁ, ছাত্র আন্দোলনের আগে, কোটা আন্দোলনের আগে পাইছি, সেই রকমের পসিবিলিটি বা সেই রকমের মুভমেন্ট এখন কিন্তু আমরা পাচ্ছি না, আমরা কেউই পাচ্ছি না। শুধু আমি না, খুবই কম মানুষই এখন জয়েনিং পাচ্ছে, খুবই কম মানুষের কাছে এখন টাকা আছে, খুবই কম মানুষ এখন ভালো আছে। সবার ভিতরেই কিন্তু এখন একটা কনফিউশন, একটা খারাপ সময় কিন্তু আমাদের কমিউনিটির সবাই পার করতেছে। ওকে, এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটা গল্প বলি, তাহলে আপনি চিন্তা করবেন যে আসলেই এটা সত্য নাকি মিথ্যা। এবং ভাই আপনারই নেট প্রবলেম, ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন না? ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন না? সমস্যা নাই, কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসবে। ভাই আমার নেট কতক্ষণ ধরে ছিল না? জাস্ট 1 মিনিট। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন না? এখন শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা, ওকে। এখন তাহলে স্ক্রিন দেখা যাচ্ছে? জি, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে, সো যে জিনিসটা বলতেছিলাম যে ভাই, যে আমাদের এখানে বর্তমান যে সিচুয়েশনের কথা আমি বলতেছিলাম, এর ভিতরে নেট সমস্যা দিচ্ছে, যে টোকেনের দাম কমে যাচ্ছে, frgx.finance কোনো নিউজ দিচ্ছে না, কোরনেক্সে কোনো আপডেট আসতেছে না, কোম্পানি দিচ্ছে না, কি একটা গেম চলতেছে বাটন ক্যাশ, সেটাও আমাদের যুদ্ধের মধ্যে আসছে, যখন আমাদের নেট ছিল না, শুরুর দিকে আমরা বাটন ক্যাশে জয়েন করতে পারি নাই। হ্যাঁ, শুরুর দিকে আচ্ছা আমি ওয়াইফাই দিয়ে ট্রাই করি, মোবাইল ডাটায় মনে হয় একটু সমস্যা দিচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। তো মোবাইল ডাটায় মনে হয় আসলে সমস্যা দিচ্ছে।
সো মোবাইল ডাটায় মনে হয় সমস্যা দিচ্ছে, সো এই জন্য আমি অনেক অনেক সরি। সো আমি এবার ওয়াইফাই দিয়ে একটু ট্রাই করতেছি মিটিংটা কন্টিনিউ করার, আপনারা আমাদের সাথেই থাকেন। সো আমাদের আমি এখন ওয়াইফাই দিয়ে আলোচনা করতেছি ভাইয়া। সো আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, কথা এখন ক্লিয়ার, আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে ক্লিয়ার, এখন কন্টিনিউ করেন। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এতক্ষণ আমি মোবাইল ডাটায় ছিলাম, সো এবার আমি ওয়াইফাই দিয়ে চেষ্টা করতেছি, কারণ আমরা এটাও জানি যে আমাদের নেটের স্পিডটা কিন্তু এই যে শেখ হাসিনার সরকার যখন ছিল, পলকে পলকে কী যেন একটা গান আছে না, না ওই যে সরি গান না, ওই যে পলক, মানে আইসিটি মন্ত্রী নাকি ইন্টারনেট মন্ত্রী যাকে বলা হয়। সো উনি যখন থেকে এই নেট বন্ধ করে দেয়, ঝামেলা করে, এরপর থেকে কিন্তু নেট আসলে কখনো পাই কখনো পাই না। সো আসলে নেটও হয়ে গেছে কোটার মতো, কেউ মুক্তিযোদ্ধারা পায়, মেধাবীরা পায় না, এরকম টাইপের হয়ে গেছে। কেউ নেট ঠিক মতো পায় তো কেউ পায় না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। সো এরপর থেকে আমার নেটেও অনেক সমস্যা করতেছে, নেটের স্পিডটা কিন্তু আগের মতো পাই না। সো যেটা বলতেছিলাম সেটা হলো যে ভাই, একে তো নেটের সমস্যা, তার উপরে অনেক সমস্যা, তার উপরে দেশে চলতেছে লুটতরাজ, ডাকাতি, সমস্যা সবার এলাকায় সমস্যা চলতেছে। তো এখন আমি যদি একটা কথা বলি, এই যে সমস্যাগুলোর কথা আমরা বললাম, যে আমাদের কোরনেক্সে জয়েনিং পাচ্ছি না, পার্টিসিপেন্ট পাচ্ছি না, নেটওয়ার্কার পাচ্ছি না, জয়েনিং পাচ্ছি না, স্লট আপডেট করবে তারা পাচ্ছে না, টোকেন কিনবে এমন পার্টি পাচ্ছি না, টোকেনের কোনো আপডেট দিতেছে না, তারপরে কোরনেক্সে কোনো নতুন আপডেট আসতেছে না, অনেক দিন হয়ে গেছে। সো এই সকল কিছু মিলায় কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই মুহূর্তে একটু হতাশার ভিতরে আছে, ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে কিন্তু একটু সমস্যার ভিতরে আছে। এই সমস্যাটা কিন্তু আমাদেরকে কাটায় তুলতে হবে, এই সমস্যাটা আমাদেরকে মোকাবিলা করতে হবে। সো এর জন্য আমরা যদি ছোট একটা গল্প আমরা যদি শুনি, তাহলে আমি মনে করি যে আমরা বুঝতে পারবো যে আসলেই এই গল্পটা সত্যি এবং এর সাথে আপনার বর্তমান প্রেক্ষাপট মিলতেছে কি না। অ্যান্ড দেন এই সমস্যা সমাধান হওয়ার পরে, ওভারকাম হওয়ার পরে আপনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন কি না এই সমস্যাটা সমাধান হওয়ার পরে। ছোট্ট একটা গল্প আমরা সবাই জানি, অনেকেই জানি আবার অনেকেই জানি না, একটা হরিণের গল্প। সো হরিণের গল্প কে কে শুনছেন? অনেক রকমেরই হরিণের গল্প আছে। সো আজকে যে হরিণের গল্প আমরা শুনবো, সেইটার সাথে আমাদের বাস্তব জীবনের অনেকটা মিল আছে অনেকেরই, কারণ আমরা বাংলাদেশে থাকি তো। সো একটা হরিণ একটা জঙ্গলের ভিতরে দৌড়াইতেছে, তার প্রচুর পানির তৃষ্ণা লাগছে। এখন সে কোথাও পানি পাইতেছে না, কিন্তু তাকে এই মুহূর্তে পানি খেতে হবে, তা না হলে সে মরে যাবে, এতটাই পানির তৃষ্ণা। সো দৌড়াইতে সে একটা গাছের তলায় যাওয়ার পরে দেখলো যে সেইখানে আপনার কি একটু ছায়ার মতো আছে, সেখানে রেস্ট নিতেছে। এখন অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখতেছে কোথাও পানি পাইতেছে না, এবং অনেক দূর থেকে আমাদের কি হইলো, চালার আবারও নেটের সমস্যা। এত নেটের সমস্যা হলে কেমনে হইব রে ভাই, এত যদি নেটের সমস্যা হয় তাহলে কেমনে হবে বলেন। আমরা যে গল্পটা বলতেছিলাম যে হরিণের প্রচুর পানির তৃষ্ণা লাগছে এবং একটা গাছের তলায় গিয়ে সে আশ্রয় নিছে। সো আশ্রয় নেওয়ার পরে অনেকক্ষণ পরে সে অনেক দূর থেকে সমুদ্রের বা নদীর থেকে পানির স্রোত যাচ্ছে এরকম একটা আওয়াজ তার কানে, শীতল একটা আওয়াজ, যে আসলে কোথাও পানি পড়তেছে এরকম একটা আওয়াজ, পানি প্রবাহিত হচ্ছে এরকম একটা আওয়াজ। সে ওই আওয়াজের মনে করেন সূত্র ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং একটু পাশে গিয়ে দেখে যে একটা নদী, সেখান থেকে একদম ফ্রেশ পানি যাচ্ছে। তো সে চিন্তা করলো যে আমি ওখানে গিয়ে পানি খাই।
সো এবার নদীর পাড়ে গেল। এখন পানির ভিতরে যখন সে মুখ দিবে পানি খাওয়ার জন্যে, ঠিক তখনই তার ঠিক ডান পাশে দেখলো যে একটা শিকারী তীর নিয়ে, ধনুক নিয়ে ঠিক হরিণের মাথা বরাবর ধরে আছে, যে তাকে মেরে ফেলবে শিকারী। সে এখন একটা বিশাল সমস্যা, এখন সে পানি খাবে নাকি ওই যে হরিণ শিকার করতেছে ওর ফাঁদে পা দিবে, ওতে মেরে ফেলবে। এরপরে সে বাম দিকে তাকাইলো, বাম দিকে দেখতেছে বনের মধ্যে বিশাল এক বাঘ হরিণকে দেখে ফেলছে এবং টার্গেট করে রাখছে এই হরিণটাকে বাঘ খেয়ে ফেলবে। সো ডানেও সমস্যা, বামেও সমস্যা হরিণের। সে এখন কি করবে? সে পিছনের দিকে তাকায় দেখে যেই বন থেকে সে আসছে, এই বনে প্রচণ্ড গরমের তাড়নায় এত গরম, পুরা বনে আগুন লেগে গেছে, মানে জঙ্গলের ভিতরে আগুন লেগে গেছে। এখন তার চারো সাইড কিন্তু ব্লক। সামনের দিকে যে দৌড় দিবে পারবে না, কারণ এদিকে তো পানি, সমুদ্র, নদী। সে এবার আমাদের জীবনে কখনো কখনো এরকম সিচুয়েশনে আমরা পড়ি, ডানেও সমস্যা, বামে সমস্যা, সামনে সমস্যা, পিছনেও সমস্যা। তখন আমরা কি করি? সেই হরিণটা কি করবে বলেন? এর ডানেও সমস্যা, তীর নিয়ে বসে আছে শিকারী, বামেও সমস্যা, বাঘ মামা বসে আছে, যেই বন থেকে আসছে সে বনেও আগুন লেগে গেছে। এবার সামনের দিকে যাবে নদী, বিশাল নদীতে সে ডুবে যাবে। এখন সে কি করবে? সো এটা আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনে এই সিচুয়েশনটা আসে যে ভাই যখন খারাপ সময় আসে, চারোদিক থেকে সমস্যা আছে, কিন্তু আমরা তখন কি করব আমরা বুঝতেই পারি না, আমাদের মাথায় তখন কাজ করে না যে ভাই আমি কী করব। এইরকম সিচুয়েশনে আমরা পড়ে যাই এবং হাল ছেড়ে দিই। কিন্তু হরিণ কি করছিল জানেন? হরিণ কি করেছিল? যে হরিণ একটা কথাই চিন্তা করছে, আমার মৃত্যু নিশ্চিত, এবার আমি যেদিকেই যাই, তার চেয়ে বরং আমি এখানে যে কাজের জন্য আসছি আমি সেটা কমপ্লিট করি আগে। যেহেতু আমি এখানে পানি খেতে আসছি, আগে আমি পানিটা খাই, পরে দেখা যাবে কি হয়। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল পানি, সে আগে পানিটা খাইছে। সো পানিটা খাওয়ার সাথে সাথেই আকাশটা কালো হয়ে গেছে, হঠাৎ করে মেঘ, বৃষ্টি শুরু হয়ে গেছে, বন্যা বাতাস শুরু হয়ে গেছে। বন্যা বাতাস শুরু হয়ে যাওয়ার পরে যে ধনুক নিয়ে বসেছিল, তীর, ভাই গল্পটা বলতেছিলাম আর মনে করেন যে আবার মিটিং থেকে বের হয়ে গেলাম ভাই। আচ্ছা বুঝতে পারছি ভাই, যে জিনিসটা হলো সেটা কি জানেন, যে নেট পুরা স্লো। সো নেট স্লো থাকার কারণে, ওয়াইফাই স্লো থাকার কারণে যখনই আমি তো ভিডিও কলে আছি তাই না, সো যখনই কানেকশনটা ঠিক না থাকে তখনই তারা নেটটা ছেড়ে দেয় আর তখনই মিটিং থেকে বের করে দেয়। এইটাই মনে হয় সমস্যা, নেট স্লো। এখন কি সায়াম ভাই কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওই অন্ধকার হয়ে গেছিল, তারপরে মেঘ বৃষ্টি এসেছিল, ভেসে গেছে। ভাই আমি যে জায়গায় আছি ওইটা আমি ভালো করেই জানি ভাই, ঠিক আছে। তো আমরা নেটটা ঠিক থাকলেই হয়। সো এবার দেখেন মানুষের জীবনে কত সমস্যা, হরিণের জীবনেও সমস্যা। সো মেঘ বৃষ্টি হয়ে গেছে, আর এদিকে কিন্তু হরিণ পানি খেয়ে ফেলছে, তার গলা শুকায় গেছিলো, তার তো আগে জীবন বাঁচাইতে হবে, পরেরটা পরে দেখা যাবে। সো পানি সে খেয়ে ফেলছে। এদিকে মনে করেন যে তুফান শুরু হয়ে গেছে, ঝড় তুফান, প্রচণ্ড ধুলাবালি উঠতেছে। যে লোকটা তীর মারবে হরিণের গায়ে, ও চিন্তা করতেছে যে আগে তীর মাইরা লই। ও মনে করেন ঝড় তুফানের মধ্যেই এই ঘূর্ণিঝড়ের ভিতরেই ও তীর মেরে দিছে। সো তীর যাইয়া মনে করেন হরিণের গায়ে না লাগে, লাগছে বাঘের গায়ে, ঠিক আছে। সো কারণ তীরটা মারছে মনে করেন বাম দিক থেকে, মাঝখানে হরিণ, ডান দিকে ছিল কি বাঘ মামা। সো মনে করেন যে তীর গিয়ে লাগছে মনে করেন হরিণের গায়ে, এখন সরি হরিণ না, সে বাঘের গায়ে। এখন বাঘ তো, বাঘের নজর চলে গেছে এবার ওই তীর আলার দিকে, শালা তুই আমার গায়ে মারছস তীর, এবার হরিণ রাখ, আগে তোরে খেয়ালই। সো ও মনে করেন যে ওই কি বলে হরিণ রাইখা বাঘ মামা ছুটে গেছে ওই ইসের দিকে, কি বলে শিকারির দিকে, যে কিনা ধনুক তীর নিয়ে মারছে। ও ওর দিকে চলে গেছে।
এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সো বৃষ্টির কারণে বনের যে আগুন লাগছে সে আগুন কিন্তু নিভে গেছে। এবার হরিণের রাস্তা ফাঁকা, হরিণ বলতেছে আমি এবার দৌড়, জীবন বাঁচাইয়ে পালাইছি। ঠিক আছে? সো দেখেন আমাদের জীবনে এরকম সমস্যা আসে প্রত্যেকটা মানুষের। সো এখন বর্তমানে যে একটা সিচুয়েশন চলতেছে চারোদিকে, প্রত্যেকটা অনলাইন ইউজার বলেন, নেটওয়ার্কার বলেন, বিজনেসম্যান বলেন, চাকরিজীবী বলেন, হ্যাঁ, সবার জীবনে যে একটা সমস্যা এই মুহূর্তে ম্যাক্সিমাম মানুষের চলতেছে। হ্যাঁ, সো এখন এই জায়গাটাতে আমি আল্লাহর রহমতে বলবো আমার আলহামদুলিল্লাহ যা হচ্ছে আমি চলতে পারবো বা ভালো আছি, আমার হচ্ছে, কিন্তু সবার তো হচ্ছে না। সবার চিন্তা করতে গেলে তো সবাইকে গাইড দিতে হবে, সাপোর্ট করতে হবে, একটা জিনিস চলমান রাখতে হবে, তাই না? সো এখন কথা হলো আমি ভালো আছি আমার এক্সপিরিয়েন্সের কারণে, অভিজ্ঞতার কারণে, স্কিলের কারণে, ধৈর্যের কারণে, অনেকগুলো বিষয়ের কারণে, ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হওয়ার কারণে। কিন্তু এখন যারা নতুন আসতেছে, নতুন শুরু করতেছে, তাদের কি হবে? তাদের তো গাইডলাইন দরকার, সাপোর্ট দরকার, মিটিং দরকার, মার্কেটিং দরকার, ইনকাম দরকার। ওভারঅল আমাদের নতুন মেম্বারদের বলেন, পুরাতন মেম্বারদের বলেন, সবার অবস্থায় এখন একটু খারাপের দিকে যাচ্ছে এবং আমাদেরকে তো কামব্যাক করতে হবে, আমাদেরকে তো আবার ফিরে আসতে হবে। দীর্ঘ 15 দিন নেট ছিল না, 15 দিন নেট ছিল না, এখন নেট ক্লিয়ার হয়েছে, তাও অনেক সমস্যা দেখতেই পাচ্ছেন। সে এখন আমাদের কি করতে হবে? আমাদের কামব্যাক করতে হবে। কিন্তু আমাদের জীবনে এই সমস্যাগুলি, সো এই যে একটা ছোট্ট গল্প থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হলো যে ভাই, যখন আপনার জীবনে চারদিক থেকে সমস্যা আসবে তখন আপনি মনে রাখবেন যে আল্লাহ কিন্তু আপনার সাথে আছে, মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনার সাথে আছেন। সে দেখতেছেন যে আপনি কি পরিমাণ চ্যালেঞ্জ, কি পরিমাণ মোটিভেশন, কি পরিমাণ ধৈর্য নিয়ে, কনফিডেন্স নিয়ে আপনি আপনার জায়গা থেকে পালিয়ে না গিয়ে আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যকে হাসিল করার জন্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার গোটা দল নিয়ে। দলের কথা আমি যদি বলি তাহলে বর্তমান প্রেক্ষাপট থেকে আমাদের একটু এক্সাম্পল দেওয়া লাগে। সো দেখেন এই যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ 17 বছর ক্ষমতা দখল করে ছিল, কেউ কিন্তু নামাইতে পারে নাই ভাই। পারছে? কেউ নামাইতে পারছে? সমস্যা চলে আসছে। আমার ভাই কথা হলো মোবাইল ডাটায় আমি ভালো ছিলাম, আমার ওয়াইফাইয়ের দরকার নেই, আমি মোবাইল ডাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যতক্ষণ আমি মোবাইল ডাটা দিয়ে মিটিং করাইছি ততক্ষণই ভালো ছিল, এই যে ওয়াইফাইয়ের কারণে আমি আরও বেশি সমস্যা। সো আমি এবার ভাই মোবাইল ডাটা দিয়ে সামনে এগিয়ে যাব। সো এবার কি ভাই কথা ক্লিয়ার আছে? দেখা যাচ্ছে সব কিছু? হ্যাঁ এখন কথা ক্লিয়ার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আমি মোবাইল ডাটা দিয়ে এবার সামনে এগিয়ে দিই। ওকে, সো যেই জায়গাটাতে আমরা ছিলাম, যে বর্তমান যে প্রেক্ষাপট, 17 বছর দীর্ঘ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তাকে কিন্তু ভাই কেউ নামাইতে পারে নাই। পারছে? এই যে বলেন আপনি আজ থেকে 10 বছর আগে ইউটিউবে সার্চ করেন, আওয়ামী লীগ বিএনপি, জামাত, শিবির, ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম, তারা কিন্তু প্রচুর সমাবেশ করেছে ঢাকার পল্টনে, শাহবাগে, শাপলা চত্বরে, সরকারকে নামানোর জন্যে, বিভিন্ন অধিকার আদায়ের জন্যে, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্যে, জনগণকে ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে তারা কিন্তু প্রচুর পরিমাণ আন্দোলন করেছে। কওমি মাদ্রাসার অসংখ্য স্টুডেন্ট মারা গেছে, হেফাজতে ইসলামের অসংখ্য আলেম ওলামা মারা গেছে, জামাত শিবিরের প্রচুর মানুষ মারা গেছে, বিএনপির প্রচুর মানুষ মারা গেছে, অনেক মানুষ। ইভেন এখন যদি আপনি দেখেন আয়নাঘর থেকে প্রচুর পরিমাণ মানুষ ছাড়া পাচ্ছে, বিদেশ থেকে প্রচুর পরিমাণ এখন বাংলাদেশে মানুষ আসতেছে, যারা দীর্ঘ 17 বছরে বাংলাদেশে ঢুকতে পারে নাই এই সরকারের জন্যে। সো দেখেন এখন কিন্তু মানুষ মুক্ত হাওয়ায় নিজের স্বাধীন দেশে মানুষ কিন্তু সব কিছু করার একটা অধিকার পাইতেছে। যে সমস্ত রাজনৈতিক দলগুলারে আমরা চিনিও না, তাদেরও কিন্তু এখন আমরা নাম জানতেছি, শুনতেছি যে এরাও কিন্তু অনেক বছর ধরে কিন্তু সরকারকে নামানোর জন্যে, নির্দলীয় নির্বাচনের জন্যে অনেক জীবন দিছে।
লক্ষ লক্ষ মানুষ জীবন দিছে, লক্ষ লক্ষ মানুষ জেলে আছে, এখন তারা ছাড়া পাচ্ছে। লক্ষ লক্ষ স্টুডেন্ট মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে। ভাই এক কথা হলো, স্টুডেন্ট হোক, সাধারণ জনগণ হোক, রাজনীতিবিদ হোক, আর যাই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান, বৌদ্ধ, যাই হোক, সর্বোপরি সে একজন বাংলাদেশের মানুষ। যে লোকটা সাধারণ জনগণ, সেও একদিন স্টুডেন্ট ছিল। যে লোকটা আপনার বাবা অনেক সিনিয়র, সেও একদিন স্টুডেন্ট তো ছিল। আমরা সবাই তো কম বেশি লেখাপড়া করছি, স্টুডেন্ট ছিলাম। সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা দল যখন পৃথক পৃথক আলাদা আলাদাভাবে আন্দোলন করেছে, তখন সরকারের টনক নড়ে নাই, সরকারকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই। তো যে জিনিসটা বলতেছিলাম যে প্রত্যেকটা দল যখন আলাদা আলাদা করে আন্দোলন করেছে, সিঙ্গেল সিঙ্গেল, তখন কিন্তু সরকারকে তারা নামাইতে পারেনি। বিএনপি আন্দোলন করেছে, সরকারের কিচ্ছু হয় নাই। জামাতে ইসলাম আন্দোলন করেছে, সরকারের কিচ্ছু হয় নাই। তারপরে আপনার কি আছে, ছাত্র আন্দোলন, ইসলামিক আন্দোলন, চরমোনাই যেটা করেছে, কিচ্ছু হয় নাই। হেফাজতে ইসলাম আন্দোলন করেছে 5 মে, আমরা জানি 2018 সালে না, যখন 2013 সালের 5 মে গণহত্যা, এক রাতের ভিতরে 10 থেকে 20 হাজার আলেম ওলামাকে মেরে ফেলছে। গণ অভ্যুত্থান বাস্তবায়ন করতে দেয় নাই এই সরকার, অনেক মানুষ মারা গেছে। কখনোই কিন্তু সরকারের পতন কেউই করাইতে পারে না। দীর্ঘ 17 বছর পরে যখন স্টুডেন্ট, ছাত্র, পুরো বাংলাদেশের, ইভেন বাহিরে যত প্রবাসী আছে তাদের সাহায্যে, ইভেন্ট জামাত বলেন, শিবির বলেন, বিএনপি বলেন, ছাত্রদল বলেন, হেফাজতে ইসলাম বলেন, চরমোনাই বলেন, যখন সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে গেল, একটা দল তৈরি করলো যে সবাই মিলে এবার একজনের বিরুদ্ধে চলে যাব। সো সবাই মিলে যখন রাজপথে নামলো, লং মার্চের ঘোষণা দিল যে আমরা গণভবন ঘেরাও করব শ্রীলঙ্কার মতো, তখন আর কি হলো, আর সরকার কিন্তু টিকে থাকতে পারলো না। তারপরে পালায়া ইন্ডিয়াতে যাওয়া লাগছে তার। তা এই যে একটা জিনিস, এইখানের সাথে আমাদের C7 গ্রুপের আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং, এইটার সাথে খুব সুন্দর একটা মিল রয়েছে। এই জায়গাতে একটা সুন্দর মিল রয়েছে যে আমরা কি করতেছি ভাই, আমরাও তো দল করতেছি, টিম তৈরি করতেছি, মিটিং করতেছি, আমরা সবাইকে নিয়ে কাজ করতেছি দলবদ্ধভাবে। সো একজন একা একা কখনোই সাকসেসফুল অর্জন করা যায় না, জীবন চলে যাবে, কিন্তু একা একা কাজ করতে গেলে সফলতা খুবই খুবই কম ভাই, খুবই কম সম্ভব। কিন্তু যখনই আপনি সবাই মিলে একটা কাজ করব, সবাই একত্রিত হয়ে, সেইটার সফলতার স্বাদ অন্যরকম। সেই জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে রিটার্ন আনা সম্ভব যখন একটা টিমের মাধ্যমে কাজ হবে। যখন আপনি একজন একা মানুষ, আপনার সাথে হাজার হাজার মানুষ যুক্ত হয়ে যাবে, আপনার দলে হাজার হাজার মানুষ যুক্ত হয়ে যাবে, আপনার সার্ভারে, আপনার কমিউনিটিতে হাজার হাজার মানুষের দল তৈরি হয়ে যাবে, তখন যে কোনো কিছু ঘটানো সম্ভব। আর আমরা কিন্তু সেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করতেছি, যেখানে আপনি ঘরে বসে এই পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ যে যেখানে আছে, আপনার পরিচিত অপরিচিত সবার কাছে আপনি আপনার কোম্পানির প্রচার আপনি করতে পারতেছেন। সবাইকে আপনি এখানে একটা সুযোগ করে দিতে পারতেছেন যে এই জায়গাটাতে কাজ করলে, একটা দলবদ্ধভাবে কাজ করলে অনেক বড় অ্যাচিভমেন্ট পাওয়া সম্ভব। এইটা কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং যেটা আমরা বলি, সেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই ভুলে গেছি ভাই, যে আমরা আসলেই কি করতেছি, নেটওয়ার্ক মার্কেটিং করতেছি। ওকে, সো এবার নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি যদি
আমরা আসলে আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। সো নেটে প্রচুর সমস্যা, কারণ আমাদের এলাকায় প্রচুর মারামারি আন্দোলন হচ্ছে, ডাকাইত চলে আসছে, মনে করেন যে এলাকায় সমস্যা হচ্ছে। সো এই কারণে হয়তো নেটটা অনেক ঝামেলা করতেছে। সো একটু পরপর নেট বন্ধ হয়ে যায়। সো আমরা বেশিক্ষণ আলোচনা করব না। সো আমরা যে ইনফরমেশনটা দিতে যাচ্ছি সিম্পল, যে ভাই বিপদ আসবে, হাজার সমস্যা আসবে, যাই আসবে, কিন্তু আপনি পালিয়ে যেয়েন না, আপনি ভুলে যায়েন না আমাদের কথা, আমরাও আপনাকে ভুলে যাব না। সকল কিছুই ঠিক হবে। সবাই সবার জায়গা থেকে নিজের টিম, নিজের পার্টনার, নিজের গ্রুপটাকে সময় দেন এবং নিজের দক্ষতা আরও বেশি বাড়ানোর চেষ্টা করেন। নেটওয়ার্ক মার্কেটিং করেন। আমরা এখানে কি বিক্রি করি? আমরা এখানে স্লট বিক্রি করি। আর এই স্লট বিক্রি করে যদি দেখেন অনলাইন থেকে আমার $1668, যেটা প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি, আর 9576 FRGX টোকেন, প্রায় কিনা দুইটা মিলে 6 থেকে 7 লাখ টাকার মতো অলরেডি কিন্তু আমার এই সাইট থেকে, এই একটা নতুন সাইট থেকে ইনকাম হয়ে গেছে। আর এই কোরনেক্সের এই সাইটটা কারা তৈরি করছে? যারা কিনা ফরসেজের সেম ডেভেলপার, তারাই কিন্তু এই কোরনেক্সটা ডেভেলপ করেছে। আর এই কোরনেক্সের মেইন ইউটিলিটি হলো FRGX টোকেন, যে FRGX টোকেনটা অলরেডি প্যানকেক সোয়াপে লিস্টিং আছে, MXC গ্লোবালে লিস্টিং আছে, অ্যান্ড দেন কয়েন পার্কে লিস্টিং আছে। সো 3টা সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা আছে। সো কামিং সুন আমাদের এই FRGX ডলারটা বাইন্যান্সে লিস্টিং করবে। সো তখন আপনার কাছে যদি এখন থেকে কম দামে অনেক বেশি FRGX টোকেন কেনা থাকে, আপনি হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। অ্যান্ড দেন আপনি যদি আমাদের এই কোরনেক্সের সার্ভার থেকে FRGX টোকেন ইনকাম করতে চান, USDT ডলার ইনকাম করতে চান, তাহলে আপনার অবশ্যই এখানে মার্কেটিং করতে হবে, কাজ করতে হবে। মার্কেটিং না করেও আপনি ইনকাম করতে পারবেন স্টেকিংয়ের মাধ্যমে, তবে সেটা খুবই সীমিত। সেটা যে অনেক বেশি সেটা কিন্তু বিষয়টা এমন না। যেমন ধরেন একজন লোক মার্কেটিংয়ে অনেক বেশি এক্সপার্ট। সো মার্কেটিংয়ে যদি অনেক বেশি এক্সপার্ট হয়, তাহলে দেখা যায় যে তার অনেক মেম্বার আছে, অনেক লোক তাকে ফলো করে, অনেক মানুষ তার সাথে কাজ করে, কারণ তার একটা ফেস ভ্যালু আছে, তাকে মানুষ ভালোবাসে, তার কথা সে ভালো বুঝাইতে পারে। তখন দেখবেন তার প্রতি মাসে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ইনকাম। কিন্তু যে কিনা একা একা কাজ করে, মানে কি, কোনো মার্কেটিং করে না, কথা মুখ বন্ধ করে রাখে, কোনো ব্যবসা করে না, কোনো মিটিং মিছিল করে না, কোনো ভাষণ দেয় না, ওয়াজ নসিহাত করে না, তখন তার কোনো ফ্যান ফলোয়ার নাই, তখন তার কোনো কিন্তু দল নাই, টিম নাই, শক্তি নাই, সে একা। তখন সে কি করে? একটা জব করে, মাস শেষে 20,000 50,000 টাকা, একটা লিমিটেড বিজনেস। হুট করে জব চলে যায় অনেকের, হুট করে কিন্তু জব চলে যায়। মনে রাখেন, বিভিন্ন সমস্যার কারণে চুন থেকে পান ক্ষয় হয়ে গেছে, খসে গেছে, চাকরি শেষ। অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু। আপনি হুট করে মারা গেছেন দীর্ঘ 20 বছর জব করার পরে। এখন আপনার জায়গায় কি আপনার ছেলে জব করতে পারবে? যেটা আপনি 20 বছরে স্কিল পারফরমেন্স অর্জন করেছেন, সেটা কি আপনার ছেলে মেয়ে পারবে না। কিন্তু ওই স্কিল পারফরমেন্সটা যদি একটা কোনো অনলাইন বিজনেসে দিয়ে দিতেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের টাকাটা আপনার ছেলে মেয়ে উঠাইতে পারতো। তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে ওই বিজনেসটা ধরে রাখতে পারতো, কারণ বিজনেসে তো অনেক মানুষ কাজ করে আপনার সাথে, তাই না? যেমন দেখেন, বাংলাদেশ সরকার চলে গেছে, এই জন্য কি আর কেউ সরকার করতে পারবে না, দেশ চালাতে পারবে না? অনেক মানুষ আছে, অভাব নেই। বিষয়টা এরকমই তো, যে আপনি আপনার জায়গা থেকে যদি একটা সময় সরে যান, ওই জায়গায় কেউ না কেউ আবার, আপনি তো সকল কিছু কমপ্লিট করে দিয়ে গেছেন, এবার আপনার ওই জায়গাতে এসে খুব সহজভাবেই যে কেউ আপনার এই বিজনেসের প্রফিটটা নিতে পারবে, সে হোক আপনার ছেলে মেয়ে, ভাই বোন, যে কেউ। সো এই বিজনেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, সো এখানে আমরা যদি একটা জিনিস দেখি, আমাদের যদি আমরা মার্কেটিং করি, দেখেন যদি আপনি কোনো মার্কেটিং না করেন, তাহলে আপনি স্টেকিং করে ইনকাম করতে পারেন, যেখানে আপনি শুধু FRGX টোকেন আনলিমিটেড কিনবেন, স্টেকিংয়ে গিয়ে অ্যাড করে দিবেন, প্রতিদিন আপনি ইনকাম পাবেন। কিন্তু এটা হলো জাস্ট একটা জব, লিমিটেড ইনকাম, মাস শেষে খুব অল্প একটা ইনকাম পাবেন। দ্যাটস লাইক জব, চাকরি। আর যদি আপনি মার্কেটিং করেন, প্রোগ্রাম সেল করেন, প্রোগ্রাম নিয়ে ভিডিও তৈরি করেন, শর্ট ভিডিও বানান, এভাবে আমাদের মতো মিটিং করেন, কিছু মেম্বার আপনার আছে, আপনি চাচ্ছেন যে আজকে আপনার দলে 10 জন মেম্বার আছে, আপনি কালকে ওটাকে 20 জনে বানাইতে চান, আস্তে আস্তে করে ওটা একসময় 50 জন হবে। ওই 50 জন আপনাকে ফলো করবে, আপনাকে ভালোবাসবে, আপনার মতো কথা মতো চলবে।
কাজ করবে তারা আরও মেম্বারদেরকে নিয়ে আসবে, একটা সময় 500 মেম্বার হবে, এভাবে করে 5000 মেম্বার হবে, 10,000 হবে, আপনার একটা অনলাইনে ভার্চুয়াল একটা বিগ টিম হবে, আপনি অনেক টাকা উপার্জন করবেন। আপনি অ্যাজ এ একটা সোশ্যাল মিডিয়া, আপনি একটা উদ্যোক্তা, আপনি অ্যাজ এ বিগ বিজনেস পার্টনার, তখন আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করবেন। সেই সময় পর্যন্ত তো টিকে থাকতে হবে, ধৈর্য লাগবে, স্কিল লাগবে, পারফরমেন্স লাগবে, বিশ্বাস লাগবে, ভালোবাসা লাগবে, কাউকে না কাউকে মানতে হবে, কারো না কারোর সাথে চলতে হবে, থাকতে হবে, তাই না? সো এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখানে আপনি যখন এসে মার্কেটিং করবেন তখন আমাদের এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন কর্নেক্স ইউএসডিটিতে আপনি যদি দেখেন লেভেল 1-এ আপনি $5 দিয়ে লেভেল 1টা খুলতে পারেন, লেভেল 2 আপনি $10 দিয়ে খুলতে পারেন, লেভেল 3 আপনি $15 দিয়ে খুলতে পারেন। এবার আসেন, এখানে এরকমের 14টা লেভেল আছে, আমি 7 নাম্বার পর্যন্ত খুলেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু ইনকাম হয়েছে। এবার এখানে চমৎকার একটা মজার বিষয় কি জানেন, যখন আপনি এখানে মাত্র $5 দিয়ে লেভেল 1টা খুলবেন তখন আপনি এখান থেকে $23 ইনকাম পাবেন, পার সাইকেলিংয়ে $23 আপনি ইনকাম পাবেন। আমার এখানে দেখেন 11 বার সাইকেলিং হয়েছে, তার মানে আমি 11 বার $23 করে পেয়েছি, তার মানে 23 গুণ 11, তাহলে বুঝবেন এখানে $180 মতো ইনকাম আমার ওয়ালেটে জমা হয়েছে, আমি সেটা তুলে ফেলছি, এটা অটোমেটিক ট্রাস্ট ওয়ালেটে চলে আসে। এবার সাইকেলিংয়ের বিষয়টা অনেকেই বুঝতে পারে না। সাইকেলিং হলো আপনি যখন মাত্র $5 দিয়ে এখানে একটা লেভেল আপডেট করবেন তখন আপনাকে সাথে সাথে কোম্পানি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 14টা ঘর আপনাকে ওপেন করে দিবে, মানে 14 বার আপনার কাছে পেমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। এখন কথা হলো যে ভাই সমস্যাটা তো এই জায়গায় যে 14টা পেমেন্ট যে আসবে কোথা থেকে আসবে, কে দিবে? এবার আসেন, 14টা পেমেন্ট এই ঘরগুলোতে আপনার ম্যাচিং হওয়ার পরে আপনি একসাথে $23 পেয়ে গেলেন, ভেঙে ভেঙে পাইলেন আর কি, তখন আপনার সাইকেলিং কমপ্লিট হলো। আবার যখন এখান থেকে শুরু হবে আবার এভাবে করে সাইকেল 1 2 এভাবে চলতে থাকবে আজীবন, এটা কোনো লিমিট নাই। এবার আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে এই যে 14টা সাইকেলিং হলো, প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা ঘরে দেখবেন আইডি নাম্বার ম্যাচ করেছে এবং ওখান থেকে আপনার ইনকামটা হবে। কিভাবে আইডি নাম্বার ম্যাচ করে? 4টা সিস্টেম আছে এখানে, আপনার বুঝতে হবে যে এই যে ঘরগুলা কিভাবে ফিল আপ হবে। এখন তো ফাঁকা, আমারটা ফাঁকা, আপনারটা ফাঁকা, তাই না? আমার এগুলো অনেকবার ফিল আপ হয়েছে, 11 বার সবগুলো ফিল আপ হয়েছে, আবার হচ্ছে। সেখানে কথা হলো সাইকেলিংয়ের সিস্টেমটা মূলত কী, আপনারটা তো ফাঁকা, কিভাবে ফিল আপ হবে। সো 4টা সিস্টেম খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যখন আপনি এখানে বিজনেস করার জন্য অ্যাকাউন্ট খুলেছেন, কাজ করবেন, তখন কিন্তু আপনি এখানে কাউকে রেফার করলেন, ওখানে আপনার একটা ঘর ফিল আপ হয়ে গেল অটোমেটিক, তখন আপনি একটা পেমেন্ট পেয়ে গেলেন। ওকে, এরপরে দেখা গেল আপনি যাকে রেফার করেছেন সেও তো আর বসে থাকবে না, তারও আজকের মিটিংটা ভালো লেগেছে, সেও তার অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, তাদেরকে একটা করে আইডি খুলে দিল, ওখান থেকে আপনার আইডি, সে আপনার ফ্রেন্ড কাজ করতেছে, আপনার টিম কাজ করতেছে, ওখান থেকে আপনার আইডিগুলো অটোমেটিক আপনার আইডিতে এখানে এসে বসতেছে, সেখান থেকে আপনার ঘর ফিল আপ হচ্ছে, আপনি ইনকাম পাচ্ছেন। ওকে, এবার একটা জিনিস মন থেকে বুঝতে হবে, এখান থেকে যখন প্রথম 2টা লাইন ফিল আপ হবে 20%, 30%, এবার লাস্ট ঘর থেকে 50%, এই হারে আপনি কমিশন পেতে থাকবেন। এবার 3 নম্বর অপশন হলো, আমি যদি বলি আপনি যার রেফারেলে আইডি খুলেছেন, আপনার বস, আপনার আপলাইন, ওই যে আপনার আপলাইন, সে আপলাইন কিন্তু কাজ করতেছে, আপলাইন প্রচুর রেফার করতেছে, তা না হলে আপনি কীভাবে আইডি খুললেন, আপনাকে কেন সে আইডি খুলাইলো, তাই না? আপলাইন প্রচুর রেফার করার কারণে আপলাইন ইনকাম পাচ্ছে, আবার আপনার এখানেও অটোমেটিক এসে ঘর ফিল আপ হচ্ছে, আপনার কাছেও ইনকাম চলে আসছে আপলাইন থেকে। এবার অনেকেই বলতে পারেন যে ভাই একটা মেম্বার জয়েন করলো বা একটা স্লট আপডেট করলো, তাহলে তো একজনই পেমেন্ট পাবে, তাহলে আবার আপলাইন জয়েন দিলে আবার আমি কিভাবে পাইলাম? না, মনে রাখবেন, একটা সেলস যখন হয়, মানে কেউ যখন একটা প্রোগ্রাম আপডেট করে, তার মানে কি কেউ না কেউ ওই লোকটার কাছে তো প্রোগ্রামটা বিক্রি করছে, তা না হলে যে লোকটা আপডেট করলো সে জানলো কীভাবে? কোনো না কোনো মার্কেটিং এক্সপিরিয়েন্সের কারণে সে জানছে, তার মানে তার কাছে ওইটা বিক্রি হয়ে গেছে, সে ওই প্রোগ্রামটা কিনে নিছে, কেন? সেও ইনকাম করতে চায়। এটা একটা আধুনিক সিস্টেম, এইটা একটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, এটা রাশিয়ান একটা প্রজেক্টের একটা সম্পূর্ণ মোবাইল ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে একটা আনকমন সিস্টেমের মাধ্যমে কোম্পানি একটা ইনকাম করে দিচ্ছে। আপনার টাকা আমাকে দিচ্ছে, আমার টাকা আবার আপনাকে দিচ্ছে, কখনো ইন্ডিয়ান লোকের টাকা আপনার কাছে আসতেছে, কখন ইন্ডিয়া থেকে আমার কাছে টাকা আসতেছে, কখন আমার টাকা ইন্ডিয়াতে যাচ্ছে, কখন পাকিস্তানের টাকা আমার কাছে আসতেছে। যত দেশের মানুষ, যত বিভাগের মানুষ যে যেখান থেকেই কাজ করুক না কেন, মনে রাখবেন প্রত্যেকটা আপডেটের জন্য, প্রত্যেকটা জয়েনিংয়ের জন্য, প্রত্যেকটা স্লটের জন্যে 3 জন মেম্বারের কাছে ইনকাম চলে যায় সাথে সাথে।
যে একটা আইডি খুলুক, যে একটা আপডেট করুক, সাথে সাথে 3 জনের কাছে ইনকামটা ভাগ হয়ে চলে যায়। ওই যে পার্সেন্টেজ বললাম 20, 30, 50। এবার কথা হলো, আপনার আপলাইন কাজ করতেছে, ওখান থেকে আপনার ইনকাম আসতেছে, আপনি কাজ করতেছেন, ইনকাম আসছে, আপনার টিম কাজ করছে, ইনকাম আসতেছে। এবার আপলাইনের যে আপনার যে আপলাইন, ওনারও কিন্তু টিম মেম্বার আছে, 100, 200, 500, 1000, 5000 টিম মেম্বার আছে। ওই টিমের অসংখ্য লোক কিন্তু কাজ করতেছে। সেম আপনি যে কাজ করেন, আমি যা করি, সবাই যেটা করে এখানে, ওই টিমের মেম্বাররাও কিন্তু ওটাই করতেছে। ওইখান থেকে আপনার বসের টিমের লোকেরা কাজ করতেছে, ওইখান থেকে আপনার কাছে এসে স্লট ম্যাচিং করতেছে, ইনকাম আসতেছে। সো যার কারণে এখান থেকে আনলিমিটেড ইনকাম করার একটা বিগ অপরচুনিটি আছে। সো আমাদের সকলের কাজ হলো এই স্লটগুলো নিয়ে মার্কেটিং করা, এই স্লটগুলো বেশি বেশি আপডেট করা, টিমের লোকদেরকে আপডেট করিয়ে দেওয়া, এটা আপডেট করানোর জন্য প্রচুর পরিমাণে শর্ট ভিডিও তৈরি করা, এটা আপডেট করানোর জন্য মানুষকে মার্কেটিং করা, ওয়াশ করা, নসিহত করা, বোঝানো, সোনারে বাবুরে যা কিছু বলা লাগে যে কোনোভাবে হোক বিজ্ঞাপন দিতে হবে। ভাই, গাজী গ্রুপ, প্রাণ RFL, ইউনিলিভার, স্কয়ার, বিশ্বের বাংলাদেশের যত কোটি 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 টাকার বড় লোক, বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে, বড় বড় ব্যবসা রয়েছে, তারা যদি বিজ্ঞাপন দিতে পারে, তারা যদি চাপাবাজি করতে পারে অনলাইনে, টিভিতে, রেডিওতে, ইউটিউবে, খবরে, তাহলে আপনি আমি কোটিপতি না। তাহলে আমরাও ওরকম বড় কোম্পানি খুলে টিভির ভিতরে গিয়ে বিজ্ঞাপন দিতাম, পত্রিকার ভিতরে বিজ্ঞাপন দিতাম, বিভিন্ন ইউটিউবারদেরকে টাকা দিতাম, লিফলেট ছাপাইতাম, মাইকিং করতাম, নানান জায়গায় টাকা খরচ করে আমার কোম্পানি আমি ভাইরাল করে দিতাম। কিন্তু ভাই, কোটি টাকা তো আমাদের কাছে নাই। সো কোটিপতিরা যদি মার্কেটিং করতে পারে, চাপা মারতে পারে, কথা বলতে পারে, আপনি কেন বসে আছেন? আমি আমার জায়গা থেকে কাজ করতেছি, লাস্ট 6 বছর ধরে মানুষ আমার পিছনে কথা বলতেছে, তুমি খারাপ, চাপাবাজ করো, এই করো, সেই করো, মানুষের টাকা লুট করো, এগুলার সিস্টেম ভালো না। ভাই বলতেছি, যুক্তিতে আসো। কোটিপতিরা কি বসে বসে ইনকাম করে? তারাও তো চাপাবাজি করে, আমরা করলেই দোষ। সো মার্কেটিং টু মাচ ইম্পর্টেন্ট। যে যত ভালো মার্কেটিং করতে পারবে সোশ্যাল মিডিয়াতে, যে যত বেশি নিজের ক্লায়েন্টকে বুঝাইতে পারবে, যে যত ভালো টিমের সাথে কাজ করবে, যে যত ভালো আপলাইনের সাথে মানবে, কাজ করবে, যে যত ভালো আপলাইনকে বুঝবে, বিশ্বাস করবে, সামনে এগিয়ে নিয়ে যাবে, সে তত বেশি লক্ষ টাকার উপরেও গিয়ে কোটি টাকা এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারবে। সো কথা একটাই, প্রচুর মার্কেটিং করতে হবে, প্রচুর কাজ করতে হবে। মনে রাখতে হবে, স্বাধীন বাংলাদেশে জীবন যাপন করতেছেন, কেউ আপনাকে বলার কেউ নাই। আপনার কাজ আপনার কাছে, আপনার সফলতা আপনার কাছে। দেশ স্বাধীন হয়েছে ভাই, কেউ আপনার পকেটে এসে 10,000 টাকা দিয়ে যাবে না, আপনার ভাগ্যের চাকা কেউ ঘুরাই দিয়ে যাবে না, আপনার বাসায় দুমুঠো বাজার কেউ করে দিয়ে যাবে না। আপনার জীবনের স্বাধীনতা, আপনার স্বাধীনতা আপনাকেই করতে হবে ভাই। মনে রাখেন, দেশ স্বাধীন হয়ে মরে যাক, 4 আনা পয়সা আপনার ইনকাম হবে না। আপনার ভাগ্যের চাকা, আপনার স্বাধীনতা আপনাকেই চেষ্টা করে করতে হবে। বিষয়টা ক্লিয়ার? নিড অ্যান্ড ক্লিয়ার। সো এই জায়গাটাতে আমাদেরকে আরও বেশি উন্নত হতে হবে। এবং আমাদের যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আমি যদি বলি, আমাদের ক্রিপ্টোকারেন্সি দেখেন, আপনি এমন একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি বলবো আলহামদুলিল্লাহ, যেই কোম্পানির নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেই কোম্পানির নিজস্ব প্লে স্টোরে গেম আছে, যেই কোম্পানির 6 বছরের এক্সপেরিয়েন্স রয়েছে, যেই কোম্পানির বিভিন্ন প্রজেক্ট থেকে ফরসেস, কোরনেক্স, FRGX, এই 3টা বড় বড় প্রজেক্ট থেকে, অ্যান্ড দেন বাটন ক্যাশ, এই 4টা বড় বড় প্রজেক্ট থেকে একদম সাধারণ ইউজাররা কোটি টাকার উপরে ইনকাম করেছে। 10 কোটি, 20 কোটি, 30 কোটি টাকা ইনকাম করারও নজির রয়েছে যেই প্রজেক্টের সাধারণ ইউজাররা। সেই রকমের একটা প্রজেক্টে আপনি কাজ করবেন নাকি করবেন না, যেখানে আপনার আমার মতো লোকেরা দেশ বিদেশ থেকে কোটি টাকার উপরে ইনকাম করেছে, 5, 10, 20, 30 কোটি টাকার উপরে ইনকাম করেছে। সেরকমের একটা এক্সপিরিয়েন্স ওলা প্রজেক্টের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে। ইন ফিউচার এটা বাইন্যান্সেও আসবে,
as like Bitcoin, Ethereum, Solana, BNB, Doggy, Shiba Inu, FTM, Mana, SHIB যা বলেন যত ফেমাস ক্রিপ্টোকারেন্সি রয়েছে ক্রিপ্টো মার্কেটে, সেই রকমের আমাদের কোম্পানির ক্রিপ্টো কয়েন রয়েছে যেটার নাম হলো FRGX টোকেন। ওকে, সো এবার আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যেই কোম্পানির টোকেন মানুষ প্রতি মিনিটে মিনিটে কিনে, আপনি যদি এখানে একটু খেয়াল করেন 2 মিনিট আগে একজন বাই করেছে, 3 মিনিট আগে একজন বাই করেছে, 4 মিনিট আগে বাই করেছে, 6 মিনিট আগে 2জন সেল করেছে কিছু কিছু, আবার যদি একটু দেখেন 10 মিনিট আগে বাই করেছে, 7 মিনিট আগে বাই করেছে, মিনিটে মিনিটে মানুষ টোকেন বাই করতেছে, দিন দিন টোকেনের দাম আবার কিন্তু বাড়তেছে। ওকে, সো এই রকমের যে আমাদের এই যে টোকেনটা মাত্র 5 সেন্টে আছে এখন, ধরে নেন এখন আপনি 5 টাকায় একটা টোকেন পাবেন, 5 টাকায়। সো আমাদের এই টোকেনটা যখন বাইন্যান্সে লিস্টিং হয়ে যাবে তখন মিনিমাম একটা টোকেন আপনি 100 টাকায় বিক্রি করতে পারবেন। এখন আপনি একটা টোকেন কিনলেন 5 টাকা দিয়ে, তাহলে যদি আপনার কাছে 500, 1000, 2000, 20000, 50,000 টোকেন থাকে, তাহলে এক একটা টোকেন যদি আপনি 100 টাকা করে বিক্রি করেন অথবা 200 টাকা করে বিক্রি করেন, তাহলে আপনি কি পরিমাণ আমাদের কোম্পানির শেয়ার কিনে আন্তর্জাতিক মার্কেট থেকে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন। বিলিভ ইট অর নট, এই মুহূর্তে আমি যদি আমার ওয়ালেটটা আপনাদেরকে দেখাই, হ্যাঁ এখানে আমরা যদি দেখাই যে আজকে বিকেলেও আমি দেখছি যেখানে আমার 9,565 ডলারের টোকেন কেনা ছিল, এখন এটা রিফ্রেশ করার পরে হয়ে গেছে 10,341 ডলার। ওকে, আমার কাছে কত শেয়ার কেনা আছে FRGX, কতটা? 2 লক্ষ FRGX কয়েন আমার কাছে কেনা আছে, আমার ওয়ালেটে আছে। ওকে, যার বর্তমান ভ্যালু প্রায় 10,000 ডলার, যেটা আমি যদি এখন বিক্রি করে দেই, দ্যাট মিন্স বাংলা টাকায় যদি আপনি হিসেব করেন $1 সমান সমান যদি 30 টাকা হয়, তাহলে 10,000 ইন্টু 130, 13 লাখ টাকার উপরে আমার বর্তমানে ইনকাম পড়ে আছে, যেটা আমি এখন সেল করলে এখনই পাবো 13 লাখ টাকা। আচ্ছা, যখন এই টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে তখন একটা টোকেন মিনিমাম $1 শুধু লিস্ট হবে, মিনিমাম শুধু $1 লিস্টিংই হবে। যখন এটা লিস্ট হওয়ার সাথে সাথে পাম্প করবে, সারা পৃথিবীর মানুষ কিনবে, তখন মিনিমাম একটা টোকেন, যারা বিজ্ঞানী যারা অ্যানালাইসিস করে এই সমস্ত ক্রিপ্টো নিয়ে, তারা বলেছে এই টোকেনের সাপ্লাই, ইউটিলিটি, ম্যাক্স সাপ্লাই, সার্কুলেশন সাপ্লাই, ডিফাই প্রজেক্ট, গেমিং প্রজেক্ট, নেটওয়ার্ক প্রজেক্ট, কমিউনিটি, সকল কিছু অ্যানালাইসিস করে গবেষকরা যেটা বলেছেন সেটা হলো যে মিনিমাম এই টোকেন লিস্ট হওয়ার দিন মিনিমাম $5 গিয়ে হিট করবে একটা টোকেন। তো ভাই 2 লাখ টোকেন যদি $1ও হিট করে তাহলেও $2 লাখ, দ্যাট মিন্স $2 লক্ষ যদি 130 দিয়ে গুণ করেন প্রায় 3 কোটি টাকার কাছাকাছি চলে যাবে এই ইনকামটা। দিস ইজ দ্য বিগ অপরচুনিটি। এখান থেকে একটা বিগ এনার্জি নিয়ে, বিগ কনফিডেন্স নিয়ে একটা বিগ লাইফ চেঞ্জিং অপরচুনিটি হাতের নাগাল থেকে গা ঘেঁষে চলে যাচ্ছে, হাতের নাগাল থেকে গা ঘেঁষে চলে যাচ্ছে। সো আপনি চিন্তা করেন আমাদের কোম্পানির শেয়ার আপনি কিনবেন নাকি কিনবেন না। ওকে, সো এবার আপনি যদি একটা জিনিস এখানে খেয়াল করেন, এখানে একটা লেখা দেখা যাচ্ছে, একজন ভাই আমাদের গ্রুপে লিখছে, জানেন আমার মন বলছে এই টোকেনটা আমাদের হাত থেকে দিন দিন অনেক দূরে চলে যাচ্ছে, কোনো একটা সময় আর হাত দিয়ে ছোঁয়া হবে না, বা এটা নিয়ে ট্রলও কেউ করতে পারবে না। মনে পড়বে শুধু ইস, নিজের চোখের সামনে থেকে হারিয়ে ফেললাম আমি আমার আমিকে। FRGX বলে যাবে শেষবার আমাকে দেখা, শেষবার আমাকে দেখো, আর হয়তো দেখতে পাবে না, আর হয়তো আমাকে নিয়ে তোমাদের কষ্ট করতে হবে না। একদিন গোটা বিশ্ব আমাকে কেনার জন্যে উঠে পড়ে যাবে, কিন্তু সামর্থ্য হবে না। ধন্যবাদ। সো এই কথাটা যে লোকটা লিখছে অনেক অ্যানালাইসিস করেই কিন্তু লিখছে যে যখন এই কাহিনীটা ঘটে যাবে তখন আর সম্ভব হবে না
এত দাম দিয়ে টোকেন কেনার? কারণ এখন আপনি 5 টাকায় পাচ্ছেন একটা টোকেন। যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন 500 টাকায় আপনি একটা টোকেন কিনতে পারবেন না। সো এখন যারা এই জিনিসটা দেখতেছেন বসে বসে, তারা কোনো দিনও 5 টাকার মাল 500 টাকায় কিনবে না। সে তখন শুধু এইটাই বলবে যে ভাই আমি ওটা 5 টাকায় দেখছি, আমি ওটা 500 টাকা দিয়ে কিনবো কেন? আমার মন মানে না, এটা অসম্ভব, আমি কিনবো না ভাই। আমি আফসোস করবো, আমি আফসোস করতে করতে মরে যাব, আমি কিনতে পারবো না ভাই। কারণ আমি 5 টাকায় কিনি নাই, 10 টাকায় কিনি নাই, 20 টাকায় কিনি নাই, আমি এত দাম দিয়ে কেনই বা কিনবো? এখন তো আমি এটার ধারে কাছে গা ঘেঁষারও সাহস পাচ্ছি না ভাই। কিন্তু সুযোগ ছিল, কিনি নাই ভাই, আমি কিনি নাই, আমি লুজার। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আপনি আমাদের সাথে কাজ করতেছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, আপনি আমাদের সাথে কাজ করতেছেন একটা গ্রুপের মাধ্যমে, আপনি আমাদের সাথে কাজ করতেছেন একটা টিমের মাধ্যমে, একটা সেটআপমেন্টের মাধ্যমে। আপনি প্রতিদিন স্লট থেকে ইনকাম করতেছেন, ফার্মিং থেকে ইনকাম করতেছেন, স্টেকিং থেকে ইনকাম করতেছেন, রেফারেল কমিশন পাচ্ছেন, টিম কমিশন পাচ্ছেন, আপনি জয়েনিং দিচ্ছেন সেখান থেকে ইনকাম পাচ্ছেন। কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক বাজারে ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেটা আমরা বাংলাদেশি ভাষায় বলি শেয়ার। যে কোম্পানির শেয়ার আমি কিনেছি, সেই শেয়ার যখন আন্তর্জাতিক বাজারে লিস্ট হবে, যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশের ইনভেস্টর, ক্রিপ্টো ইনভেস্টররা থাকে, রাজ করে, ইনভেস্ট করে, সেই জায়গাতে যখন লিস্টিং হয়ে যাবে, তখন একটা বিগ ইনকাম কিন্তু আমরা সবাই মিলে করতে পারি। তো আপনি যখন আমাদের সাথে কাজ করতেছেন, কাজের পাশাপাশি কিছু 5,000, 10,000, 20,000, 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা যা অ্যাবিলিটি আছে, প্রত্যেকটা লেভেলের শ্রেণীর মানুষের ভিতরে যা অ্যাবিলিটি রয়েছে, আপনি কিনে ফালাই রাখেন। এটা ফিউচার, দিস ইজ ফিউচার। FRGX, F4 হলো ফিউচার, মনে রাখতে হবে। FRGXের শুরুতে যে জিনিসটা লেখা F4 ফিউচার। সো আপনি যদি ভবিষ্যৎ বিশ্বাস করেন, আপনি যদি ভবিষ্যতে গেইন করতে চান, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি চান, যেখান থেকে আপনার স্বপ্ন পূরণ হবে, তবেই আপনি FRGX টোকেন এই মুহূর্তে বাই করবেন। মনে রাখবেন, এখন FRGX টোকেন কেউ সেল করবেন না। মিশন একটাই, যখন বাইন্যান্সি লিস্ট হবে তখন আমরা সেল করব, আর পৃথিবীর মানুষরা তখন ইনভেস্টমেন্ট করবে। কারণ তারা আমাদের প্রজেক্ট সম্পর্কে জানে না, তারা আমাদের সাইট সম্পর্কে জানে না, তারা আমাদের কমিউনিটি সম্পর্কে জানে না, তারা আমাদের টোকেন সম্পর্কেও জানে না। আমরা জানি, কারণ এটা আমাদের কোম্পানির প্রজেক্ট। এখন আমরা কিনতে পারতেছি, সবাই পারতেছে না, সবাই জানতেছে না। সো তখন মানুষ কিনবে আর আমরা সেল করব। সো এই জিনিসটা মাথায় রাখবেন, টোকেন কখনোই বিক্রি করবেন না। যা পারেন এই কম রেট থেকে আপনি কিনে রেখে দেন, আর আপনি আপনার জায়গায় থেকে মার্কেটিং করেন, টিম করেন, মিটিং মিছিল করেন, কথা বলেন, গ্রুপ তৈরি করেন, আপনার নিজের দলটাকে শক্তিশালী করেন, সামনে এগিয়ে যান। সো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো মিটিংয়ে। আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। সো আমাদের এখানে অনেক মেম্বার যুক্ত হয়েছেন, আমরা হ্যান্ড রাইজ করতে পারি যে আমাদের ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা শেয়ার করব, যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, বুঝাই দেন, এভাবে কেমনে কি, যার যত কোশ্চেন। হ্যালো ভাই। জি ভাই, রোমান হোসেন ভাই শুনতে পাচ্ছি। ভাই আমি অ্যাকাউন্ট খুলছি 1.5 মাস ধরে ভাই, আমি এই ইনকামটাও পাইনি। এই তো আপনি 1.5 মাস ধরে অ্যাকাউন্ট খুলেছেন, কার রেফারে খুলছেন আইডি? তৌহিদ। তৌহিদ? কোথায়, কোন সাইডে অ্যাকাউন্ট খুলছেন, নাম কি? এই তো আরে ভাই, C7 এর টেলিগ্রামের অ্যাকাউন্ট খুললে কি ভাই ইনকাম হইব? এটা তো ভাই একটা ফেসবুকের মতো অ্যাপস, হোয়াটসঅ্যাপের মতো একটা অ্যাপস। এখানে কি অ্যাকাউন্ট খুলতে টাকা লাগে নাকি?